নির্ভীক ভাইকে অনেক বছর ধরে ভালোবাসি আমি। সে আমার প্রথম অনুভূতি, আমার প্রথম প্রেম, যাকে নিয়ে আমি বুনি হাজার খানেক স্বপ্ন। তদ্রূপ আমি তার কাছে সবচেয়ে জঘন্য, যার ছায়াকেও ঘৃণা করেন তিনি। তবুও ছাড়ছি না পিছু, পড়ে আছি দাঁত কামড়ে। লাইফ থেকে একটা বছর পিছিয়ে গেলাম শুধু তাকে একটু দেখার লোভে। দ্বিতীয় প্রেমিকের জন্য আমি আমার প্রথম প্রেমিককে খুন করে এলাম। ও যখন ছটফট করছিল তখন আমি কি শান্তি পাচ্ছিলাম বলে বোঝানো যাবে না। আশ্চর্য হলেও সত্য, ও শরীর থেকে কোনো রক্ত বের হয়নি। কী সব বলে যাচ্ছিস উনি? কাকে খুন করেছিস তুই? প্রথম প্রেমিক মানে? বুঝিসনি? না। নিজের খেয়ালিপনায় নিজেই তাচ্ছিলে হাসে অনন্দিতা। জীবন তাকে হেলায় বেলায় ঘুরাচ্ছে। আকাশের মতো বিশাল তার জীবন, যার কোনো কুল কিনারা নেই। একটু করে শ্বাস ফেলে বলে, পড়াশোনা হলো আমার প্রথম প্রেমিক, যাকে নিজ হাতে খুন করলাম আমি। শুধুমাত্র আমার দ্বিতীয় প্রেমিক তথা না হওয়া প্রেমিকের জন্য, যাকে সোজা বাংলায় একপাক্ষিক প্রেম বলে। কথাটা বলেই ব্যঙ্গ হাসলো অনিন্দিতা। ইন্তিহার ভেতর থেকে দীর্ঘশ্বাস বের হয়ে আসলো। মেয়েটার পাগলামি আর নেওয়াই যাচ্ছে না। অবাক হয়ে বলেও, শুধুমাত্র নির্ভীক ভাইয়ার ভার্সিটিতে পড়ার জন্য একটা বছর গিফট না দিলেও পারতি। তোর ভালোবাসার ছিটে ফোটাও বুঝে না উনি, তারপরও কেন পিছে পড়ে আছিস? ভালোবাসা হলো দীর্ঘমেয়াদী ছ্যাঁচড়ামি। এই ছ্যাঁচড়ামি করতে সবাই পারে না। ভালোবাসলে ইগো রাখতে নেই, দাঁত কামড়ে পড়ে থাকতে হয়। তাই বলে একটা মেয়ে হয়ে এভাবে আর কতদিন পিছে পিছে ঘুরবি? কেন? কোন বিধানে লেখা আছে প্রেমের জন্য শুধু ছেলেরাই ছ্যাঁচড়ামি করতে পারবে আর মেয়েরা পারবে না? ইন্তিহা একটু থামলেও অনিন্দিতার হাত দুটো মুঠোবন্দি করে বলল, আমি সেটা বলিনি উনি। ইন্তেহা, তুই হয়তো আমায় সঠিক সাজেশনই দিচ্ছিস, কিন্তু বিশ্বাস কর, আমি নিজেকে দমিয়ে রাখতে পারছি না। চেষ্টা করেছি, লাভ হয়নি। প্রেমের আগুনে দগ্ধ হতে বেশ ভালোই লাগে। কষ্ট নিয়ে ভালোবাসতে শিখে গেছি আমি। এটা ঠিক না উনি। আমি তো ওনার উপর জোর খাটাচ্ছি না, তাহলে সমস্যা কোথায়? আমি তো আমার মতো করে নিজেকে কষ্ট দিচ্ছি, যদিও এটাই আমার কাছে সুখ কিংবা প্রাপ্তি। কথাটা নিছুকি তাচ্ছিল্যের স্বরে বলল অনিন্দিতা। লেকের ধারে বসে গসিপ করছিল দুজনেই। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বেশ ভালোই লাগছে। অনিন্দিতা আকাশের দিকে তাকালো। রৌদ্রময় আকাশটাকে মেঘ কেমন ঢেকে নিয়েছে, তবুও আকাশ সুন্দর। ঠিক তেমনিভাবে প্রিয় মানুষটার শত অবহেলার পরও মানুষটার প্রিয়ই থেকে যায়। অনুভূতি ছাপিয়ে যদি পারো ঘৃণা করতে, তাহলে তুমি হবে সেরা, নাহলে জীবন বিষাক্ত নীল মৃদনায় ছেয়ে যাবে। ইন্থিয়া অবাক দৃষ্টিতে অনিন্দিতার দিকে তাকালেও। স্টাইলিশ, বুদ্ধিসম্পন্ন, প্রতিবাদী সুপার ইগো নিয়ে বড় হওয়া মেয়েটা আজ কতটা পরিবর্তন এসেছে। শুধু ভালোবেসে সহ্য করে নিচ্ছে হাজারো বেদনা। কি ভয়ঙ্কর অনুভূতি নিয়ে বেঁচে আছে। ভালোবাসার কি শক্তি! ইন্থিয়া দীর্ঘশ্বাস ফেলেও। নির্ভীক কেন যে উপেক্ষা করে মেয়েটাকে। কোনো দিকে কমতি তো নেই, তবু অনিন্দিতা অসহায়। হয়তো এটাই নিয়তি, কারণ মানুষ কখনোই পারফেক্ট হয় না। ইন্থিয়া ঘড়িতে টাইম দেখল 4:40 বাজে। মেয়েটা হুড়মুড়িয়ে উঠে গেল। আজ রক্ষে নেই। বাসায় গেলে নিশ্চয়ই মা কেলানি দিবে। অনিন্দিতা ইন্তিহার চঞ্চলতা অনুভব করল, তবুও তাকালো না। আমি যাই রে উনি, আজ আম্মু নির্ঘাত খুন্তি হাতে মারবে। তুইও তাড়াতাড়ি চলে যাস। অনিন্দিতা উত্তর করল না। ইন্তিহার ছুট লাগালো। ভার্সিটি শেষ হয়েছে 2 বাজে। এত দেরির জন্য আজ মার খেতেই হবে। ব্যাগ থেকে একটা ছবি বের করলো অনিন্দিতা। ছবিটার ছিটে ফোটাও পানি পড়তে ব্যস্ত হয়ে পানিটুকু মুছে নিল। কিছুক্ষণ তাকিয়ে রইল। চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়তেই ডান হাতে তর্জনী দিয়ে মুছে নিল তৎক্ষণাৎ। নির্ভীক মাহাতাব, আর কতদিন? খুব বেশি চাওয়া তো ছিল না, শুধু একটু কাছাকাছি থাকতে চেয়েছিলাম। রোজ আপনার মায়া ভরা মুখটা দেখতে চেয়েছিলাম। মাদক দ্রব্যের মতো কণ্ঠটা আঁকড়ে ধরতে চেয়েছিলাম, সেটাও সহ্য হলো না। আপনি ইচ্ছে করে এনএসইউতে জব নিলেন, খুব ভালো করেই জানতেন আমি এনএসইউতে চান্স পাবো না। এত দূরত্ব নিয়ে থাকতে চান আপনি? কখনো আপনার কাছে ব্যাঘাত ঘটিয়েছি? শুধু একবারই বলেছিলাম ভালোবাসি, তার শাস্তিস্বরূপ আমাকে পরনই ছেড়ে দিলেন। অনিন্দিতা থামলো, 2 চোখ মুছে নিয়ে উঠে দাঁড়ালো। ছবিটা সযত্নে রেখে দিয়ে হাঁটা লাগালো। 1 বছর কেন, 10 বছর গ্যাপ দিতে হলেই দিবে। তবুও এনএসইউতেই অ্যাডমিশন নেবেই।
সন্ধ্যা 6টার দিকে বাসায় ফিরে অনিন্দিতা। শাহানা বেগম দরজা খুলতেই অনিন্দিতা ভেতরে চলে আসলো। এত দেরি হলো কেন অনি? একটু কথা ছিল আম্মু। তোর সিদ্ধান্ত এখনো বদলাবে না? বহুবার বলেছি আম্মু, NSU ছাড়া বাংলাদেশে আর কোনো ভার্সিটি নেই? আমার ফার্স্ট চয়েস ওইটা। একটা বছর গ্যাপ দিবি, একটু খারাপ লাগবে না তোর? আচ্ছা, যদি পরের বছরও NSUতে চান্স না পাস? অনিন্দিতা উত্তর দিল না। টেবিল থেকে পানি নিয়ে 3 ঢোকে পান করলো। শাহানা রেগে গিয়ে বললেন, এটা কি রকম পাগলামি? চান্স না পেলে আবার গ্যাপ দিব? অনি, রাগ দেখিয়ে লাভ নেই আম্মু, তুমি জানো আমি প্রচণ্ড জেদি। শাহানা ক্যাবিনেট থেকে ফ্লাওয়ার ভাসটা ছুঁড়ে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে কয়েক টুকরো হয়ে ভেঙে গেল। অনিন্দিতা সেদিকে পাত্তা দিল না। ব্যাগ নিয়ে সোজা নিজের রুমে চলে আসলো। ফ্ল্যাশব্যাক। আপনার বয়স মাত্র 17 অনিন্দিতা। প্রেমের বয়স হয়নি এখনো। পড়াশোনায় মনোযোগী হন। নির্ভীকের কণ্ঠে মাথা নিচু করে নিল অনিন্দিতা। কলেজে অ্যাডমিশনের জন্য নির্ভীক তাকে পড়াতে আসে। নির্ভীক হলো ওদের প্রতিবেশী, ওদের ফ্ল্যাটের অপোজিটেই থাকে। অবশ্য পুরো বাসাটাই নির্ভীকদের। বহু বছর আগে কোনো এক কারণে ফ্ল্যাটটা বিক্রি করেছিলেন নির্ভীকের বাবা আজমাল আহমেদ। কথা বলছেন না কেন? ভাইয়া আমি তো প্রেম করি না। আপনি আমার থেকে ছোট অনিন্দিতা। আমি আপনাকে পড়াই, আপনি আমাকে পড়ান না। কিন্তু পড়াশোনায় মনোযোগী হন। চোখ এত ঘোরে কেন? অনিন্দিতা মাথা নিচু করেই রইল। নির্ভীক প্রচণ্ড রেগে আছে, তবে নীরবেই তা মেটাচ্ছে। সপ্তাহখানেক অনিন্দিতা নিজেকে দমিয়ে রাখতে পারলেও সাদা শুভ্র পাঞ্জাবি পরা নির্ভীককে দেখে নিজেকে দমাতে পারেনি। জুমার নামাজ পড়ে এসেছে মাত্র, মাথায় টুপিটা খুলেই অনিন্দিতাকে পড়াতে এসেছে। অনিন্দিতা হারিয়ে যায় নির্ভীকের মাঝে। নির্ভীক প্রচণ্ড রেগে যায়। টেবিলে ধুম করে আওয়াজ হতেই অনিন্দিতা চোখ নামিয়ে নেয়। অপ্রস্তুত বোধ করে, তবুও বলে, আমি আসলে কোনো অজুহাত চাই না আমি। আপনি জানেন না আমি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছি। সেখানে সব রকমের মানুষের সাথে চলতে হয়েছে। 23 বছর পার করেছি, চোখে কালো কাপড় বেঁধে নয়। নির্ভীক ভাইয়া, আমি আপনাকে পছন্দ করি আসলে। অনিন্দিতা, নির্ভীকের চিৎকারে অনিন্দিতা কেঁপে ওঠে। নিজের ভুলটা বুঝতে পারে নির্ভীক। গলা নামিয়ে বলে, আপনি নিজেকে সংযত রাখুন অনিন্দিতা। আপনাকে আমি ভালোবাসি নির্ভীক, আমার সাথে এমন কেন করেন? বড় হওয়া সত্ত্বেও সবসময় আমাকে আপনি বলে সম্বোধন কেন করতে হবে? রাগে কটমট করতে থাকে নির্ভীক। মেয়েটাকে বুঝিয়ে কোনো লাভই হবে না। অনিন্দিতার কথার উত্তর না দিয়ে নির্ভীক চলে যায়। অনিন্দিতা কষ্ট পায়, নীরবে চোখের পানি ফেলে। সারা রাত কাঁদে নিজের প্রিয় নোটটাতে লেখালেখি করে। ভালোবাসি নির্ভীক। পরদিন সকালে ঝড়টা অনিন্দিতার হৃদয়কে ব্যথিত করে। নির্ভীক আর তাকে পড়াতে পারবে না শুনে ব্যগ্র হয়ে ধরা গলায় বলে, নির্ভীক ভাইয়া আমাকে আর পড়াবে না কেন? ছেলেটা তোর ভালোর জন্য কদিন পড়িয়েছে। তোর আঙ্কেলই পড়াতে বলেছিল। তোর পড়ার জন্য ছেলেটা ঘোরাঘুরিও করতে পারেনি, এখন একটু বিরতি চায়। অনিন্দিতা বুঝতে পারে বিষয়টা পুরোই মিথ্যে। আঙ্কেল পড়াতে বলেছে, তা নির্ভীক পড়াতে এসেছে। এটা সত্যি হলেও না পড়ানোর অজুহাতটা সম্পূর্ণ মিথ্যে। ভালোবাসি বলাতেই নির্ভীক তাকে পড়াবে না। আর অনিন্দিতার কোচিংয়ে যাওয়া হলো না সেদিন। সারাদিন কেঁদে বুক ভাসালো। এখন নির্ভীককে নিয়ম করে দেখতেও পাবে না। মাঝে কেটে যায় একটা সপ্তাহ। অনিন্দিতা ছলে বলে কৌশলে নানান বাহানা দিয়ে নির্ভীকদের বাসায়তে যাওয়া শুরু করে, কিন্তু একবারও দেখা পায়নি। আজ আবার যায়। কলিংবেল চাপতেই চারুলতা আহমেদ দরজা খুলে দিলেন। অনিন্দিতাকে দেখে একগাল হাসলেন, হাতের ইশারায় বললেন, অনিজে আয় আয় ভেতরে আয়। অনিন্দিতা ভেতরে গেল। সোফাতে আয়েশ করে বসতেই চারুলতা কিচেনে চলে গেলেন। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ফ্ল্যাটটা দেখতে লাগলো। বেশ দামি জিনিসপত্রে গোছানো ফ্ল্যাট। ফ্ল্যাট বলে ভুল হবে, কারণ ফ্ল্যাটটা দোতলা মডেলের, অর্থাৎ ডুপ্লেক্স বাসার মতো করে করা। অনিন্দিতা উকি ঝুঁকি মারতে লাগলো। এখান থেকে নির্ভীকের রুমটা সরাসরি দেখা যায় না। মিষ্টি হাতে চারুলতা ফিরে আসলেন। অনিন্দিতা হেসে তাকালো। একটা মিষ্টি খেয়ে আর খেলো না, কারণ ছানার মিষ্টি ওর পছন্দ নয়, গলায় আটকে যায়। এই বাটিতে কি এনেছিস অনি? আম্মু মুরগির মাংস পাঠালো আন্টি। আজ নাকি তুমি খাসির মাংস রান্না করেছো, আর নিহাল ভাইয়া না খেয়ে বেরিয়ে গেছে। আর বলিস না, ছেলেটা হয়েছে এক পাগল। খাসির মাংস একটুও পছন্দ করে না।
রান্না করলেই সেদিন ভাত না খেয়েই চলে যায়। অনিন্দিতা একটু হাসলো, হানমনেই বলে উঠল। আমিও তো খাই না। চারুলতা মাংসের বাটিটা নিয়ে রেখে দিলেন। তারপর অনিন্দিতার পাশে বসে বললেন, শুনেছি তুইও নাকি খাসির মাংস পছন্দ করিস না। হ্যাঁ, একদম বাজে লাগে। পুরো নিহালের মতো করে বললিস। ইস, আমি তো ভুলেই গেছি চুলায় তরকারি বসিয়েছি। এই ছেলেটার জন্য আবার রান্না বসাতে হয়েছে। আমি যাই রে অনি। চারুলতা চলে গেলেন। অনিন্দিতা মনে মনে খুশি হলো। সিঁড়ি পেয়ে উপরে উঠে গেল। ডান থেকে করিডোর দিয়ে গেলে 2 নম্বর রুমটাই নির্ভীকের। অনিন্দিতা পা টিপে টিপে হাঁটা লাগালো। এত সতর্ক হয়েও কোনো লাভ হলো না। সামনের পিলারের সাথে ধুম করে বাড়ি খেলো। মাথায় হাত বুলিয়ে আবারও হাঁটা লাগালো। নির্ভীক তার ঘরে অন্য কারো যাওয়া একদমই পছন্দ করে না। অনিন্দিতা তাই উকি মারল। পুরো ঘরময় চোখ বুলিয়ে ও নির্ভীককে দেখতে পেল না। বেজায় মন খারাপ নিয়ে ফিরে আসলো। মাঝপথে এসে চোখ চকচক করে উঠল। এই সুযোগ হাতছাড়া করার কোনো মানেই হয় না। মনের আনন্দে নাচতে নাচতে নির্ভীকের ঘরে প্রবেশ করলো। প্রথমেই বেডে শুয়ে পড়ল। ফ্যানের দিকে তাকিয়ে আনমনে হাসলো। বালিশ দুটো কোলে নিয়ে বসে পড়ল। কিছুক্ষণ এভাবেই থেকে বালিশের নাক ডুবিয়ে দিল। এই বালিশেই তো নির্ভীকের শরীরে গন্ধ লেগে আছে। প্রাণ ভরেই নিঃশ্বাস নিল মেয়েটা। এত সুখ সুখ অনুভূতি হচ্ছে। সাইড টেবিলে থাকা নির্ভীকের হাস্যোজ্জ্বল ছবিটা বুকে চেপে ধরল। ছেলেটা কি এত ভালোবাসে কেন? এত মায়া কেন ওই ছেলেটার মাঝে? নিজের প্রশ্নে নিজেই হাসল। হঠাৎ চোখ পড়ল নির্ভীকের বুক সেলফে। শতেক বই রাখা সেখানে। তবে সব থেকে আকর্ষণ করছে গাঢ় নীল রঙের ডায়েরিটাতে। প্রচণ্ড আগ্রহে মেয়েটা ফেল করে তাকিয়ে রইল। কিছুক্ষণ এভাবেই কেটে গেল। নির্ভীকের ছবির ফ্রেম থেকে ছবিটা নিয়ে লুকিয়ে নিল। এই ছবিটা খুব যত্নে রাখবে সে। বুকশেলফ থেকে ডায়েরিটা নিল। খুব সুন্দর করে ডায়েরির ওপর কারুকাজ করা। একেবারে শেষ প্রান্তে লেখা, অব্যক্ত প্রিয়তমা। তুমি আমার ভীষণ প্রিয়, ঠিক যেন কাশফুলে ঘেরা কিংবা রক্তজবার মেলা। তুমি হাসলে হাসে রৌদ্রময়ী আকাশ, তুমি কাঁদলে আকাশও কাঁদে, নামিয়ে দেয় ধারা। তোমার নামে লিখেছি কবিতা, লিখেছি হাজারো গান, কখনো শোনানো হয়নি, কবে জোড়াবে প্রাণ। তুমি কি জানো প্রিয়তমা আমার মনের করুণ অবস্থা? কখনো কি শুনেছে এই বুকের ধুকপুকানি কখনো? অনিন্দিতা আর পড়তেই পারল না। ডায়েরিটা টেনে নিয়ে গেল নির্ভীক। চোখ দিয়ে যেন অগ্নি ঝরছে। ভয়ে এক হাত পিছিয়ে গেল মেয়েটা। ডায়েরিটা উল্টিয়ে রেখে দিল নির্ভীক। অনিন্দিতা বারবার ফাঁকা ঢোক গিলছে। নির্ভীকের চোখে মুখে ভয়ঙ্কর রাগ স্পষ্ট হলেও ও অতি শান্ত কণ্ঠে শুধালো, এখানে কেন এসেছেন অনিন্দিতা? অনিন্দিতা উত্তর দিল না। ভয়েই তার শরীর ঠান্ডা হয়ে গেছে। নির্ভীক আবারও বলল, ডায়েরিতে হাত দিয়েছেন কেন? অন্যের জিনিসে হাত দেওয়ার আগে পারমিশনের প্রয়োজন হয়, জানেন না? আমি আসলে কতটুকু পড়েছেন? বেশি নয়, শুধু প্রথম পৃষ্ঠা অবধি। কিন্তু তার আগেই আপনি... অনেক বেশি পড়ে ফেলেছেন। আমার জিনিসে অন্য কারো হাত দেওয়া একদমই পছন্দ নয়। আপনি আমার রুমে কেন এসেছেন? আমি দেখতে এসেছিলাম আপনাকে। দেখা হয়ে গেছে? অনিন্দিতা মাথা ঝাঁকালো। ঝাঁঝালো স্বরে নির্ভীক বলল, তাহলে এখনও দাঁড়িয়ে আছেন কেন? নির্ভীক ভাইয়া, এখানেই থেমে যান। আপনি অন্যায় করেছেন। এই রকম কিছু আবার ঘটলে আমি কঠোর হতে বাধ্য হব। এখনই বেরিয়ে যাবেন। অনিন্দিতা ছলছল নয়নে কিছু বলবেই তার আগে নির্ভীক বলল, কোনো কথা নয়, এখনই চলে যান। অনিন্দিতা এক পলক তাকালো। নির্ভীক তার দিকে ফিরেও তাকালো না। চাপা কান্না নিয়ে অনিন্দিতা স্থান ত্যাগ করলো। বর্তমান। অনি, এই অনি, কফিটা নিয়ে যা, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। শাহানার ডাকে চোখ মুছে নিল অনিন্দিতা। অস্ফুট স্বরে বলল, আসছি আম্মু। কিচেন থেকে কফি নিয়ে আবার রুমে চলে আসলো। মাথাটা কেমন ছিমছিম করছে। কফি কাপে চুমুক দিয়ে বই নিয়ে বসলো। সামনে এবছর অ্যাডমিশন টেস্টে যে করেই হোক সিলেক্টেড হতেই হবে। আন্টি, আমি সর্বোচ্চ চেষ্টা করব, তবে অনিন্দিতা বুঝলেই হয়। দেখো বাবা, কিছু করতে পারো কি না? মেয়েটা এমন অবস্থা ছিল না, আজকাল বেখেয়ালি হয়ে গেছে। এই তো সকালবেলা চা বসিয়ে অন্যদিকে তাকিয়ে কি যেন ভাবছিল, একটুর জন্য আগুন লেগে যায়নি।
বিকেলে কফি ফেলে হাত পুড়িয়ে ফেলেছে। এমন করলে তো বড়সড় অঘটন ঘটে যাবে। হ্যাঁ, আমি বোঝাবো যাতে অন্য ভার্সিটিতে অ্যাডমিশন নেয়। তারপর দেখি অনিন্দিতা কি করে। শাহানা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। যদি মেয়েটার একটু সুবুদ্ধি ঘটে, এনএসইউতেই কেন অ্যাডমিশন নিতে হবে? দেশে আরও অনেক ইউনিভার্সিটি রয়েছে, কিন্তু না, সেগুলোতে তো হবে না। গভীর মনোযোগে বই পড়ার কথা থাকলেও বই পড়ছে না অনন্দিতা। আধ খাওয়া কফিটা ঠান্ডা হয়ে পড়ে আছে, দু চোখে কোণে পানি জমেছে। চাঁদের দিকে তাকিয়ে আছে সে। নির্ভীক মাহতাব শব্দের অর্থ চাঁদ। নির্ভীক তার কাছে চাঁদই রয়ে গেছে। আর অনন্দিতা হলো সেই গরিব ব্রাহ্মণ। অবশ্য হ্যাঁ, সেটাও ভুল, কারণ গরিব ব্রাহ্মণ রোজ নিয়ম করে চাঁদকে দেখতে পায়। চাঁদ তার থেকে লুকিয়ে থাকে না, আর নির্ভীক তার থেকে লুকিয়ে বাঁচে। প্রায় 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে নির্ভীক। একজন জলজ্যান্ত মানুষ যে তার রুমে উপস্থিত, সেদিকে খেয়াল নেই মেয়েটার। তার ভাবনা জুড়ে নির্ভীককে না পাওয়ার বেদনা। 4টে বছর ধরে যার জন্য মরিয়া হয়ে উঠেছে, প্রায় 3টি বছর ধরে পাগল প্রায় অবস্থা, অথচ নির্ভীক তাদেরকে ফিরেও তাকায় না। নির্ভীক খ্যাক করে কেসে অনন্দিতার মনোযোগ পাওয়ার চেষ্টা করলো। অনন্দিতা ঘুরে তাকাতেই বলল, আপনি নাকি 1 বছর গ্যাপ দিচ্ছেন অনিন্দিতা? অনন্দিতা উঠে দাঁড়ালো। নির্ভীককে নিজের ঘরে আশা করেনিও। বিস্ময়ে ফেলফেল করে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা। নির্ভীক ভ্রু কুঁচকে তাকালো। আমার কথা শুনতে পাচ্ছেন অনিন্দিতা? অনন্দিতা হকচকিয়ে উঠল। জামা টেনে নিয়ে ভালো করে ওড়না পেঁচিয়ে বলল, জি। এটা কি ঠিক হচ্ছে? কেন ঠিক নয়? নির্ভীক ঘুরে দাঁড়ালো। অনন্দিতা টেবিল থেকে বই নিতে গিয়ে চোখ পড়ল বুক শেলফে। মুহূর্তেই রাগ উঠে গেল। প্রতিটা বই ঘেঁটে দেখতে লাগলো। অবাকের চরম পর্যায়ে অনন্দিতা। নির্ভীকে ঠোঁট দুটো কাঁপছে। একটা বই মেয়েটার দিকে এগিয়ে দিয়ে রাগ মিশ্রিত কণ্ঠে বলল, এইসব কি? কি? আমার সাথে মজা করছেন? মজা কেন করব? এগুলো তো বই। টেবিলের ওপর ধুম করে বইটা রাখলো। 8টা বই বের করে নিয়ে বলল, প্রতিটা বই প্রেম নিয়ে লেখা। পড়াশোনা বাদ দিয়ে এইসব পড়েন আপনি, আর এর জন্যই মাথার পোকাগুলো নড়ে চড়ে ওঠে। আপনি কি করে জানলেন এসব প্রেমের বই? নির্ভীক হকচকিয়ে উঠল। প্রশ্ন এড়াতে বলল, আমি এগুলো নিয়ে যাচ্ছি। প্রেমের সংলাপ না পড়ে বই পড়ুন, কাজে আসবে। চাই না আমার কোনো কাজ। জেদ করছেন? না, জেদ করছি না আমি। আমি শুধু জানি একজনকে ভালোবাসি। থেমে যান। এনএসইউতে চান্স পাওয়ার ইচ্ছাটার একমাত্র কারণ যে আমি, সেটা খুব ভালো করেই জানি। এইসব পাগলামি বন্ধ করুন। এতে বিন্দুমাত্র লাভ হবে না, বরং যে নিজের ক্ষতি করছেন। অনন্দিতা চোখ দুটো নামিয়ে নিল। নিজের দুর্বলতা দেখিয়ে কোনো লাভ নেই। পেছন ফিরে নিয়ে বলল, আমি পাগলামি করছি না। আমার এনএসইউতে অ্যাডমিশন লাগবে, সেটা যে করেই হোক। নির্ভীকের প্রচণ্ড রাগ উঠে গেল। সমস্ত রাগ বইয়ের উপর উঠালো। বইগুলো দুমড়ে মুচড়ে নিয়ে চলে গেল। নির্ভীক চলে যেতেই চাপা কান্নায় ভেঙে পড়ল মেয়েটা। যে জায়গাটায় নির্ভীক দাঁড়িয়েছিল সেই জায়গায় হাত বুলালো। যে জায়গায় নির্ভীক হাত ছুঁয়েছিল সেই জায়গায় ঠোঁট ছোঁয়ালো। চাঁদের আলো মেয়েটার মুখ উজ্জ্বল হয়ে গেছে। নির্ভীকের দাঁড়ানোর জায়গায় শুয়ে রইল। পাগলামি, ভালোবাসা হলো এক বিচিত্র অনুভূতির বড়সড় পাগলামি। অনি, এই অনি, মেঝেতে শুয়ে আছিস কেন মা? শরীর খারাপ করছে? অনি, এই অনি। মায়ের ডাকে চোখ পিটপিট করে তাকালো। মেঝেতে ঘুমানোর কারণে গালের এক পাশ লাল হয়ে আছে, সাথে গালে দুটো দাগও হয়েছে। হাই তুলে অনন্দিতা বলল, কি হয়েছে আম্মু? এখানে শুয়েছিস কেন? কাল তো গরম ছিল না, তাহলে জ্বর হয়েছে নাকি? ঘুমের ঘোরে পড়ে যাসনি তো? আম্মু একটু শান্ত হও। এমনি ভালো লাগছিল না, তাই শুয়েছিলাম। এখন বলো কি হয়েছে? মেঝে থেকে উঠ আগে, তোর আব্বু এসেছে, তোর সাথে কথা বলতে চাচ্ছে। অনন্দিতা উঠে দাঁড়ালো। ঘুরতে তাকিয়ে দেখলো 9টা বাজে। কক্সবাজার থেকে এত সকাল সকাল এসে পড়লেন কি করে? যা, ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা রেডি করছি। শাহানা চলে গেলেন। অনিন্দিতা বিছানা থেকে ফোনটা নিয়ে নির্ভীকে প্রোফাইল ঘাটল। 5 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল মানুষটা। অনিন্দিতার ভ্রু বেঁকে গেল। ছেলেটা রাতে ঘুমায়নি নাকি? হঠাৎ করে অনিন্দিতার বুকে মোচড় দিয়ে উঠল। নির্ভীক কি কাউকে ভালোবাসে? 2 বছর আগে নির্ভীকের ডায়েরিতে তো
তেমনই লেখা ছিল। আপু, এই আপু, আর কতক্ষণ? হীরের কণ্ঠে ফোনটা রেখে দিল। ভাবনাগুলো নিয়েই বাথরুমে চলে আসলো। ফ্রেশ হয়ে এসে সোজা ড্রয়িং রুমে চলে আসলো। আরশাদ হক রিমোট নিয়ে টিভির চ্যানেল পাল্টাচ্ছেন। অনিন্দিতাকে দেখে বললেন, পাশে এসে বসো অনি। অনিন্দিতা বসলো না। আরশাদ ভ্রু কুচকে তাকালেন। মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেছে। বাড়ি মাতিয়ে রাখা মেয়েটার এমন করুণ দশা কেন? কি হলো? কখন এলে আব্বু? কিছুক্ষণ আগে। ফ্লাইটে করে এসেছো? ভাবলাম তাড়াতাড়ি আসা ও যাবে আর ভেজালও কম হবে। অনিন্দিতা একটু হাসলো। আরশাদ উঠে দাঁড়ালেন। মেয়ের মাথায় স্নেহের হাত রেখে বললেন, তুমি তোমার সিদ্ধান্ত এখনো বদলাবে না। আমি এনএসইউতেই পড়তে চাই আব্বু। যদি টাকা নিয়ে চিন্তা করো তাহলে আমি পার্ট টাইম জব খুঁজে নিব। ছি মামনি, আমি টাকা নিয়ে কেন চিন্তা করব? তোমার বাবা মধ্যবিত্ত হলেও এনএসইউতে পড়ানোর ক্ষমতা রাখে। আমি এনএসইউতেই পড়তে চাই আব্বু। 1 বছর গ্যাপ যাওয়া আমার জন্য কোনো বিষয় নয়। কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেলল অনিন্দিতা। আরশাদ নিভে গেলেন। মেয়েকে দু হাতে বুকে জড়িয়ে বললেন, আচ্ছা তাই হবে। আমি তোমার মাকে বুঝিয়ে বলবো। তুমি অ্যাডমিশনের জন্য মন দিয়ে পড়াশোনা করো, কেমন? ভোরবেলা উঠে পড়াশোনা করছিল অনিন্দিতা। এনএসইউতে চান্স পেয়েই ছাড়বে। নির্ভীক তাকে সাইলেন্ট চ্যালেঞ্জ করেছে। একবার হেরে গেছে, তবে এবার হারবে না। সবসময় নির্ভীকের জয় চাইলেও আজ নিজের জয় চাইছে। ভালোবাসাকে একটু দেখার জন্যই এত কিছু করা। না হলে সপ্তাহখানেক পার হয়ে গেলেও নির্ভীকের দেখা মেলে না। মাস পার হয়ে গেলেও কথা হয় না। নির্ভীকের ভার্সিটিতে পড়লে দিনে একবার হলেও দেখার সুযোগ মিলবে। গভীর মনোযোগে ব্যাঘাত ঘটল। বেশ বিরক্ত হয়ে তাকালো অনন্দিতা। আপু, একটু শাড়িটা পরিয়ে দেবে প্লিজ? শাড়ি হাতে দাঁড়িয়ে আছে হের। অনিন্দিতা বেশ অবাক হলো। শাড়ি পরতে পছন্দ করে না হের। কোনো বিশেষ অনুষ্ঠান ছাড়া শাড়ি পরা হয় না তার। হঠাৎ করে শাড়ি কেন পরবি? তোর তো শাড়ি পছন্দ নয়। আরে, সাদে কি শাড়ি পরছি? আজ তো আমাদের নবীন বরণ, কলেজে ফার্স্ট ডে, ভুলে গেলে? আজ নবীন বরণ? হ্যাঁ, একটু পরিয়ে দাও না প্লিজ, সবাই শাড়ি পরে আসবে। আচ্ছা আয়। হিরকে শাড়ি পরিয়ে দিল। তবে শাড়িটা বেশ পাতলা হওয়ায় শরীরের বেশ কিছু অংশ ফুটে উঠেছে। হির একটু স্বাস্থ্যবান হওয়াতে শাড়িটা মোটা করে পরানো সম্ভব নয়। অনিন্দিতা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আমার একটা শাড়ি নিয়ে আসছি। কিন্তু আমি কি পুরনো শাড়ি পরে অনুষ্ঠানে যাব? সমস্যা কোথায়? 2-1বারই তো পরেছি। না, আমি পুরনো শাড়ি পরে যাব না, সবাই আমাকে লেকফুল করবে। হির মন খারাপ করে নিজের ঘরে চলে গেল। অনিন্দিতার বেশ খারাপ লাগলো। দীর্ঘশ্বাস ফেলে কাবার্ড খুলল। একটা বক্স থেকে পার্পল রঙের শাড়ি বের করলো। শাড়িটা খুব পছন্দের, কখনো পরা হয়নি। নির্ভীকের পছন্দের রঙে কিনেছিল। ভেবেছিল নির্ভীক এর সাথে প্রথম ঘুরতে যাওয়ার সময় শাড়িটা পরবে। না, সেই ইচ্ছেটা আর হয়ে ওঠেনি। শখের জিনিস তো ঘরেই পুরনো হয়ে গেল। তার থেকে না হয় হিরই পড়ল। শাড়িটাতে হাত বুলিয়ে মৃদু হাসল অনিন্দিতা। রাত দিন এক করে পড়াশোনা চালাচ্ছে অনিন্দিতা। মেয়ের পড়াশোনা দেখে বেশ খুশি হলেন আরশাদ। এনএসইউতে অ্যাডমিশন নেওয়ার জন্য কি খাটুনিটাই না খাটছে। আরশাদ হক পেশায় একজন সৎ ডক্টর। 2 মেয়ে আর স্ত্রীকে নিয়েই তার পরিবার। বাবা মা গত হয়েছে বহু বছর। অনেক কষ্ট করে প্রতিষ্ঠিত হয়েছেন, আর তাই পড়াশোনার গুরুত্ব বোঝেন। ঘড়িতে টাইম দেখে বাসা থেকে বেরিয়ে গেলেন। মাসে 2-1বার সরকারি কাজে বিভিন্ন জায়গায় যেতে হয়। এবার যাচ্ছেন পঞ্চগড়। শাহানার মন খারাপ, কারণ পুরো 15 দিনের জন্য যাচ্ছে আরশাদ। স্বামীর প্রতি অফুরন্ত ভালোবাসা। অ্যারেঞ্জ ম্যারেজ হলেও ভালোবাসায় কমতি নেই। আরশাদ বাসা থেকে বের হতেই চাপা কান্নায় ভেঙে পড়লেন। হের মায়ের কান্নাতে বিরক্ত হলো। আম্মু, এই ফ্যাচ ফ্যাচ করে কান্না থামাও প্লিজ। তুমি যেইভাবে কাঁদো, আমার বান্ধবীরা তাদের 22 দিনের রিলেশন ভেঙে গেলেও এইভাবে কাঁদে না। হীরের কথায় শাহানা ছুটে গেলেন। পায়ে জুতোটা উঠিয়ে বললেন, মারবো এক চর। অসভ্য মেয়ে, মায়ের কাছে বন্ধু মহলের কুকর্ম শোনাচ্ছ। তোর বাবার সাথে আমার 22 বছরের সম্পর্ক, বুঝলি? 22 বছরের সম্পর্ক। তো এর জন্য ফ্যাচ ফ্যাচ করে কাঁদবে? আব্বু তো 15 দিন পরে চলে আসবে, সমস্যা কোথায় বলো তো? প্রচণ্ড বিরক্তি নিয়ে স্থান ত্যাগ করলেন শাহানা। এই মেয়েটা যেমন তেরা ঠিক তেমনি অসভ্য। অন্যদিকে বড় মেয়েটা হয়েছে পাগল প্রকৃতির। ফার্স্ট চয়েস যেটা সেটাই চাই। 2 মেয়েকে প্রায় 20 বছর যাবৎ সহ্য করে যাচ্ছে। এত আদর দিয়ে বাদর হয়েছে। কি বিড়বিড় করছো আম্মু?
অনিন্দিতার কথাতে ঘাড় ঘুরে তাকালেন। ডাইনিং গোছাতে গোছাতে বললেন, এসে পড়েছিস? তোর আব্বু তো এই মাত্র পঞ্চগড় চলে গেল। কি? হ্যাঁ, মিনিট 10 হলো। আমাকে ডাকবে না একবার? আব্বু তো 15 দিনের জন্য গেল। তোর আব্বুই বারণ করেছে, ফোন করে কথা বলতে বলেছে। আপাতত এই গ্লুকোজটা খা, শরীরে জোর আসবে। একটা বছর ধরে কম খাটনি তো যাচ্ছে না। অনিন্দিতা গ্লুকোজের পানিটা নিল, একটু খেয়ে আবারও রেখে দিল। হঠাৎই মনে পড়ো আজ শুক্রবার। উল্লসিত মন নিয়ে ছাদের দিকে পা বাড়ালো। লাল নীল নানা রঙের নয়নতারা ফুল ফুটে রয়েছে। ছাদের এক অংশ জুড়ে বাগান করেছে নির্ভীক। পড়াশোনাটা বিদেশে করলেও ও প্রতি 3 মাস অন্তর বাংলাদেশে এসে ঘুরে যেত সে। প্রায় 6 বছর যাবৎ এই বাগান তৈরি করা হয়েছে। গত 4 বছর ধরে অনিন্দিতা নিজেও এই বাগানের যত্ন করে। অবশ্যই তা নির্ভীকের অগোচরে, কারণ নির্ভীক দেখে ফেললেই সর্বনাশ। এক বলতি কথার সাথে জ্ঞান শুনিয়ে দেয়। বাগানের ফুলগুলো একটু একটু করে ছুঁয়ে দিল। বড় আপন এই ফুলগুলো, কারণ প্রতিটা ফুলে নির্ভীকের স্পর্শ, যা ওর কাছে ভীষণ প্রিয়। চিলেকোঠা দিয়ে কারো পায়ের আওয়াজ পাওয়া গেল। অনিন্দিতা দ্রুত সরে গেল। পানির ট্যাঙ্কের পেছনে লুকিয়ে পড়েছে। নির্ভীক এই সময়টাতে প্রতি শুক্রবার স্পেশালভাবে বাগানের যত্ন করে, সাথে খানিকটা শরীরচর্চা। নির্ভীক বাগানের ভেতরে প্রবেশ করল। দুটো গাছকে স্পর্শ করে ভ্রু কুঁচকে দিল। একটু একটু করে প্রতিটা গাছ স্পর্শ করল। কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল। পেছন ঘুরে তাকালো। চোখ দুটো রক্ত লাল, শ্যামরঙা গালে লাল আভা যেন কাঠিন্য প্রকাশ করছে। প্রচণ্ড রাগে চোয়াল শক্ত হয়ে গেছে, কপালে ভাঁজ পড়েছে। অনিন্দিতা চিত্ত কেঁপে উঠল। নির্ভীকের মুখের এমন ভঙ্গিমা দেখে অনিন্দিতার মন বিষিয়ে গেল। কোথাও এক অদ্ভুত কষ্ট অনুভব হলো। নির্ভীক কেন তো রেগে আছে? একটু আগেই তো ঠিক ছিল। অনিন্দিতার ভাবনার মাঝে নির্ভীকের কঠিন স্বর ভেসে আসত। বেরিয়ে আসুন অনিন্দিতা। মেয়েটা চমকে গেল। নিজের কানকে যেন বিশ্বাসই হচ্ছে না। ফাঁকা ঢোক গেলে আর একটু চেপে লুকিয়ে রইল। দ্রুত বেরিয়ে আসুন অনিন্দিতা, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। অনিন্দিতা কাপা শরীরে বেরিয়ে আসলো। নির্ভীক তার দিকে এক পলক তাকিয়ে পেছন ঘুরে নিল। অনিন্দিতা কষ্ট পেল। নির্ভীক কখনো তাকে ভালো করে দেখেই না। মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে? চোখের পানি চিকচিক করে উঠল। এমন এক মানুষের প্রেমে পড়েছে যে বিন্দু মাত্র সহ্য করতে পারে না তাকে। তবুও মেয়েটা হাসলো। নির্ভীকের ঠোঁটের হাসি দেখার জন্য নির্দ্বিধায় এক সমুদ্র ডুব দিতে পারে। এই সময় কেন এখানে এসেছেন? এমনি ভালো লাগছিল না তাই। মিথ্যে বলছেন আপনি। অনিন্দিতা উত্তর দিল না। নির্ভীক কাঁটাযুক্ত গোলাপ গাছে হাত বোলাতে লাগলো। অনিন্দিতা চমকে উঠল। চোখ দুটো যেন হন্তদন্ত হয়ে গেছে। এক পা এগিয়ে বলল, নির্ভীক ভাইয়া আপনি? অনিন্দিতা নাম দেওয়ার সাথে সাথে গোলাপ গাছটাকে চেপে ধরল নির্ভীক। মুহূর্তেই হাঁটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রক্ত ঝরতে লাগলো। অনিন্দিতা ডুকরে কেঁদে উঠল। তাদের দাঁত চেপে নির্ভীক বলল, এখানেই থেমে যান, আর এক পা বাড়ালে ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। নির্ভীক ভাইয়া। আগাবেন না। অনিন্দিতা নির্ভীকের কথার দিকে পাত্তেই দিল না। জলভরা নয়নে ছুটে আসলো নির্ভীকের কাছে। নির্ভীকের হাত দুটো চেপে ধরল। ঝটকা মেরে হাতটা সরিয়ে নিল নির্ভীক। অনিন্দিতা যেন ভয় পেয়ে গেল, কারণ নির্ভীক কাটা স্থানে ক্যাকটাস গাছের পাতা চেপে ধরেছে। মেয়েটা ডুকরে কেঁদে উঠল। হাতে নির্ভীকের রক্ত লেগে আছে। নির্ভীকের চোখ দুটো ফুলে ফেপে উঠেছে। ব্যথায় মাথা টনটন করে উঠছে। ধরা গলায় নির্ভীক বলল, আপনি আরও ভয়ঙ্কর কিছু দেখতে চান? অনিন্দিতা মাথা ঝাঁকালো। নির্ভীকের হাতের দিকে তাকিয়ে রইল। কষ্টে মুখটা ভারী হয়ে উঠেছে। টপটপ করে রক্ত পড়ছে। লাল রঙের সেই স্থানটা জ্বলজ্বল করছে। এখানে দাঁড়িয়ে আছেন কেন? বলেছি না এই সময়টাতে ছাদে আসবেন না। অনিন্দিতা ছাদের মেঝেতে বসে পড়ল। নির্ভীকের পা তার এক হাত দূরে। পা স্পর্শ করতে যেতেই নির্ভীক দুকদম পিছিয়ে গেল। অনিন্দিতা নির্ভীক যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে মাথা ঠেকিয়ে দিল। নির্ভীক ফিরেও তাকালো না। আমি আর কখনো আসবো না, শুধু হাতটা সরিয়ে ফেলুন। রক্ত ঝরছে, আপনি কষ্ট পাচ্ছেন। তার থেকে বেশি কষ্ট আপনি আমাকে দিচ্ছেন। আপনি কেন বুঝতে চান না আমি আপনাকে পছন্দ করি না? আমি চলে যাচ্ছি নির্ভীক ভাইয়া, প্লিজ হাতটা সরিয়ে ফেলুন। নির্ভীক সরালো না। অনিন্দিতা বুঝতে পারল বিষয়টা। নির্ভীকে দাঁড়িয়ে থাকা জায়গায় চুমু খেল।
ছাদে পড়ে থাকা রক্তগুলো দু হাতে মেখে নিল। নির্ভীকের হাতের দিকে তাকিয়ে কাঁদছে মেয়েটা। নির্ভীকের দৃষ্টি স্থির। এখনও ক্যাকটাস গাছের পাতা চেপে আছে, সূচের মতো বিঁধে গেছে কাঁটাগুলো। অনিন্দিতা পেছনে তাকালো না আর, ছুট লাগালো। অনিন্দিতা চলে যেতেই নির্ভীক হাতটা সরিয়ে ফেল। পুরো হাতে শত শত কাঁটা বেঁধে আছে। ব্যথায় চোখ দুটো বন্ধ হয়ে এলো। ছাদের এক করে বসে কাঁটাগুলো উঠাতে লাগলো। যন্ত্রণায় হাঁসফাঁস করছে অনিন্দিতা। যতটা যন্ত্রণা নির্ভীক পেয়েছে তার থেকে দ্বিগুণ যন্ত্রণা সে পেয়েছে। মনের যন্ত্রণাতেই থেমে থাকেনি। হাতে কাটা কম্পাস ঢুকিয়ে নিয়েছে। ক্ষত হয়ে গেছে, কিছুটা মাংস উঠে গেছে। সাদা মাংস বেরিয়ে জায়গাটা ভয়ানক দেখাচ্ছে। রক্ত পড়ছে টপ টপ করে। তাতে কোনো ধ্যানই নেই। মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। মাথার কাছে নির্ভীকের রক্তের ছাপ। খুব যত্ন করে ডায়েরিতে আগলে রেখেছে নির্ভীকের রক্ত। হাতের ব্যথা যেন কিছুই নয়, তবে নির্ভীকের রক্ত তাকে পাগল করে দিচ্ছে। শাহানা এসে দুবার ডেকে গেছে, অজুহাত হিসেবে মাথা ব্যথা বলেছে। বিকেলে হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে হির। অনিন্দিতা অনুভূতি শূন্য। শাহানা চোখের পানি ফেলছেন বহুক্ষণ। কান্না থামিয়ে গেছে নির্ভীকদের বাসায়। হিরের চোখে পানির ধারা নেমে এসেছে। কেন এমন করলে আপু? তুমি এমন কেন করো? হাতটা কি অবস্থা করেছো? কোনো খেয়াল আছে? নিজের প্রতি কেন এত রাগ দেখাচ্ছ? এনএসইউতে অ্যাডমিশন নেওয়ার জন্য এ কি পাগলামি? নির্ভীক ভাইয়া তো বলল আরও ভালো ভালো ভার্সিটি আছে। উনি তো এনএসইউর লেকচারার। উনি বললে তারপরও শুনলে না? হির একা একাই বক বক করছে। অনিন্দিতা উত্তর দিল না। অনুভূতিগুলো কোথাও আটকে গেছে। চোখের সামনে ভাসছে নির্ভীকের ছিন্ন বিচ্ছিন্ন কাটা হাত, যে হাতে সহস্র বার চুমু খাওয়ার স্বপ্ন নিয়ে বেঁচে আছে। সে হাত আজ ছিন্ন বিচ্ছিন্ন। কি করে সইবে হে ব্যথা? অনিন্দিতা হুট করেই কেঁদে উঠল। আপু, এই আপু, কাঁদছো কেন? ব্যথা হচ্ছে খুব? কেন করলে এমনটা? হির কান্না করেই যাচ্ছে। অনিন্দিতার বুক ফেটে যাচ্ছে। মেন ডোর দিয়ে কারো আসার শব্দ পেল। হির কান্না থামিয়ে বলল, নির্ভীক ভাই। অনিন্দিতা ঘাড় ঘুরিয়ে তাকালো। চকলেট রঙের টি শার্ট পরে আছে নির্ভীক। অনিন্দিতা চোখ দুটো নির্ভীকের হাতের দিকে গেল। হাতে সাদা রঙের ব্যান্ডেজ করা। বুকের ভেতরে যেন কেউ ছুরি ঢুকিয়ে দিয়েছে। নির্ভীকের দৃষ্টি অন্যদিকে। পেছন থেকে চারুলতা হন্তদন্ত হয়ে আসলেন। হির উঠে দাঁড়ালো। চারুলতা ব্যস্ত হয়ে পড়লেন। অনিন্দিতাকে কথা শোনাতে লাগলেন। সে কথা মেয়েটার কর্ণপাত হলো না। মিনিট দশেক এভাবেই কেটে গেল। নির্ভীকের চোখে মুখে কোনো কষ্টের ছাপ নেই, একটুও মায়া নেই অনিন্দিতার জন্য। অথচ নির্ভীকের কষ্টের স্বাদ নিতেই নিজেকে আঘাত করল মেয়েটা। চারুলতা নির্ভীকের দিকে রক্তচক্ষু নিয়ে তাকালেন। এই ছেলেটা আর তুই দুজনেই পুরো অধম। দেখ, সকালবেলায় ক্যাকটাস গাছে কাঁটা বিধিয়ে এনেছে। গাছের যত্ন নিবি ভালো কথা, তাই বলে সাবধানতার অবলম্বন করবি না। আর এই দিকে তুই এনসিইউতে অ্যাডমিশনের জন্য পাগল হয়ে যাচ্ছিস। হাতের কি অবস্থা করেছিস? নির্ভীক চরম বিরক্তি নিয়ে তাকালো। এখানে থাকতে ভালো লাগছে না তার। নেহাতি ভদ্রতার খাতিরে দাঁড়িয়ে আছে। 15 মিনিট পর শাহানা আর নিহাল আসলো। সাথে ডাক্তারও আছেন। নিহালের চোখে মুখে চিন্তার ছাপ। চারুলতা পাশ থেকে উঠে গেলেন। ডাক্তার চেক আপ করে ওষুধ পানি লিখে দিলেন। বাসায় একজন ডাক্তার থাকলেও বাইরের ডাক্তারের প্রয়োজন হয়, তা আবারও প্রমাণ হয়ে গেল। নিহাল ডাক্তারকে এগিয়ে দিতে গেলেই নির্ভীক বাধা দিল। আমি যাচ্ছি, তুই এখানেই থাক। নিহাল কথা বাড়ালো না। অনিন্দিতা পাশে এসে বসলো। মাথায় হালকা করে গাঁটটা মেরে বলল, ফাজিল মেয়ে, হাতের কি অবস্থা করেছো? এত ভালো স্টুডেন্ট হতে হবে কোনো সংবিধানে লেখা হয়েছে? এনএসইউ এর থেকে অনেক ভালো ভার্সিটি আছে, সেগুলোতে পড়তে পারতে। অনিন্দিতা মৃদু হাসলো। চারুলতা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, বোঝা একটু। শাহানা প্রচণ্ড রেগে আছেন, তবু কিছু বলছেন না। মেয়ের হাতের দিকে তাকিয়ে প্রচণ্ড কষ্ট হলো। হির সবার জন্য শরবত বানাতে গেল। প্রচণ্ড গরম পড়েছে, তার উপর সবাই ছুটের ওপর ছিল। আমি কি সত্যি চান্স পাবো না নিহাল ভাইয়া? কেন পাবে না? অবশ্যই পাবে। ভালো করে মনোযোগ দিয়ে পড়ো। তবে নিজের ক্ষতি কেন করলে? এখন তো কয়েকদিন পড়াশোনা বন্ধ। চারুলতা পাশে এসে বসলেন। অনিন্দিতা মাথায় হাত বুলিয়ে বললেন, একদম চিন্তা করবি না, তুই চান্স পাবি। আত্মবিশ্বাস আছে না? অনিন্দিতা মাথা ঝাঁকালো। নির্ভীক মাত্রই ফিরে এসেছে। চারুলতা বললেন, নির্ভীককে বলবো তোর অ্যাডমিশন টেস্ট অবধি যেন পড়াই, দেখবি এবার চান্স পাবিই পাবি। অনিন্দিতা সম্মতি জানিয়ে দরজায় তাকালো। বিরক্তি নিয়ে তাকিয়ে আছে নির্ভীক।
যেন এক্ষুনি সব কিছু ধ্বংস করে দেবে। টানা সারাদিন কান্না করায় কণ্ঠ ভেঙে গেছে অনিন্দিতার। হাতের ব্যথায় আর টানা কান্না করায় ঠান্ডা লেগে জ্বর এসে গেছে। 3 দিন অবধি এ জ্বর বেড়েই চলল। 7 দিনের মাথায় জ্বর নামলো। সবাই দেখতে আসলেও নির্ভীক দেখতে এলো না। এতটা হেলায়ও মেয়েটা নির্ভীককে খুঁজেই চলেছে, কিন্তু কোথাও নির্ভীকের দেখাই গেল না। মাঝে একদিন ডাক্তার দেখানোর জন্য বের হচ্ছিল, সিঁড়ি দিয়ে নামার সময় চোখাচোখি হয়, তবে নির্ভীক তার খোঁজ নেয়নি। শাহানার সাথে 2-1টা কথা বলে চলে গেছে। প্রচণ্ড কষ্ট নিয়ে 10-10টা দিন কাটিয়ে দিল অনিন্দিতা। এখন শরীর অনেকটাই সুস্থ। চারুলতার কথা অনুযায়ী আজ নির্ভীক পড়াতে আসবে। বেজায় খুশি মেয়েটা, কতদিন পর আজ নির্ভীককে দেখতে পাবে। পরিপাটি হয়ে বসে আছে অনিন্দিতা। যদিও নির্ভীক তার দিকে ফিরেও তাকায় না, তবুও নিজেকে পারফেক্ট দেখানো চাই। হঠাৎ করেই ফোনটা বেজে উঠল। ইন্তিহা কল করেছে। রিসিভ করেই বলল, হ্যাঁ ইন্তেহা, বল। এখন কেমন আছিস তুই? ভালো। এখনো মন খারাপ? নির্ভীক ভাইয়া তোকে দেখতে আসেনি না? আরে তা কেন হবে, এই তো সেদিনও সিঁড়িতে দেখা হলো। অত ঘটা করে দেখা সাক্ষাৎ হয় নাকি? কথাগুলো বলার সময় আনন্দিতা স্বর কেঁপে উঠল। কত কষ্টে নিজের আবেগ লুকিয়ে আছে তা নিজেও জানে না। ইন্তিহা দীর্ঘশ্বাস বুঝিয়ে দিলেও সে ধরা পড়ে গেছে। আমাকে বোঝাতে হবে না আর। আজ থেকে নির্ভীক ভাইয়া তোকে পড়ানোর কথা, তাই না? হ্যাঁ, আন্টি তো বলেছে, দেখি উনি আসেন কিনা। আচ্ছা ঠিক আছে, ভালো করে পড়িস। কিন্তু এমনিতেই 1টা বছর পিছিয়ে গেলি। এখন রাখছি, কেমন? আচ্ছা। অনিন্দিতা ফোন রেখে দিল। চোখে পানি চিকচিক করছে। পেছনে ঘুরতেই নির্ভীককে দেখতে পেল। অবাক চোখে তাকালো। নির্ভীক তার বুকশেলফ নাড়াচাড়া করছে। কখন এলেন উনি? কিছু ম্যাথ লিখে দিয়েছি, সলভ করুন। অনিন্দিতা মাথা ঝাঁকালো ঠিকই, তবে চোখ সরালো না। ব্ল্যাক ট্রাউজারের সাথে ছাই রঙা টি শার্টটা এত ভালো ছানায় ছিল না। নির্ভীক পেছনে ঘুরে তাকালো। অনিন্দিতাকে তাকিয়ে থাকতে দেখে বেশ বিব্রত হলো, তবে তেমন কিছুই না বলে বই দুটো টেবিলে রাখলো। অনিন্দিতার সেদিকে খেয়ালই নেই। দেখা শেষ হলে পড়তে বসুন। অনিন্দিতা চমকে তাকালো। নির্ভীকের কথায় খানিকটা লজ্জা পেল। নির্ভীকে ডান হাতের দিকে বারবার তাকানোর চেষ্টা চালালো, তবে ব্যর্থ হলো। সেটার হাতে এখনো কি যন্ত্রণা হয়। স্কেল দিয়ে টেবিলে বাড়ি দিতে অনিন্দিতা চমকে উঠল। নির্ভীক মুখে কাঠিন্য এনে বলল, আমি কি চলে যাব? সরি। নির্ভীক উত্তর দিল না। অনিন্দিতা পড়তে বসলো। বারবার মনোযোগে ব্যাঘাত ঘটছে। হঠাৎ করে নির্ভীকের ফোন আসলো। ফোন রিসিভ করে ব্যালকনিতে চলে গেল। লেকের ধারে বসে আছে রোজ। মেয়েটার সুশ্রী মুখে বিন্দু বিন্দু চিন্তার ছাপ। সূর্য তার সারাদিনের কর্মব্যস্ততায় জীবন পেরিয়ে আকাশের বুকে নিজেকে লুকিয়ে নিয়েছে। ভারী নিঃশ্বাসের শব্দ কেমন নিস্তব্ধতায় সুর তুলেছে। বারবার ঘুরে দেখছে সে। উপায় না পেয়ে ফোনে নাম্বার ডায়াল করে কল লাগালো। আর কতক্ষণ লাগবে নির্ভীক? আসছি তো। রাস্তায় প্রচণ্ড জ্যাম ইয়ার। জ্যামে বসে থাক তুই। এদিকে পুরো লেক ফাঁকা হয়ে গেছে, কেউ তুলো নিয়ে গেলে আমাকে আর পাবি বল? রাগ করিস না, একটু ওয়েট কর, এসেই পড়েছি। আচ্ছা আয়। রোজ কল কেটে মৃদু হাসল। ফোনের লক স্ক্রিনে তার আর নির্ভীকের হাস্যজ্জ্বল ছবি। কানাডাতে ভার্সিটির শেষ দিনের ছবিটা তোলা। দীর্ঘশ্বাস ফেলে নির্ভীকের অপেক্ষা করতে লাগলো। মিনিট 10 পর নির্ভীক চলে আসলো। রোজ হালকা হেসে সেদিকে আসলো। নির্ভীকে এক হাতে জড়িয়ে বলল, অসভ্য, প্রথম দিনেই এত লেট? সরি। রোজ বিগলিত হাসল। নির্ভীকের বা হাতটা গোটানো দেখে ভ্রু কুচকাল। খপ করে নির্ভীকের হাত ধরতে যেতে নির্ভীক সরে গেল। দেখা হাতে কি আছে? দেখাবো না। খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। তো নির্ভীক, আমি কিন্তু তোকে খুব মারবো। নির্ভীক ভয় পাওয়ার ভান করে বলল, মাফ কর আমায়, দেখাচ্ছি তো, একটু ওয়েট। রোজ মাথা ঝাঁকালো। নির্ভীক পেছন থেকে একগুচ্ছ অর্কিড বের করে দিতেই রোজ লাফিয়ে উঠল। নির্ভীক মৃদু হাসি ফুটিয়ে তাকালো। রোজের সামনে আসা চুলগুলো টেনে দিয়ে বলল, এটার জন্যই এত লেট হলো। কতগুলো ফুলের দোকান ঘুরতে হয়েছে, সময় আর টাকা দুটোই গেছে। খোটা দিচ্ছিস? একটু একটু। রোজ কিলকিল করে হাসে। নির্ভীক হইতে সময় দেখে নিয়ে বলল, কোন রেস্টুরেন্ট? রেস্টুরেন্টে নয়, ক্যাফেতে যাব। রক্তরাঙা কাগজটাতে নাক ডুবিয়ে রেখেছে অনিন্দিতা।
নির্ভীকের রক্তে ঘ্রাণ যেন তাকে পাগল করে দিচ্ছে। বারবার রক্তরাঙা কাগজটাতে ঠোঁট ছোঁয়াচ্ছে। নির্ভীকে স্পর্শ করা বইগুলো বুকে চেপে ধরেছে। বিকেলে কারোর সাথে কথা বলে বেরিয়েছিল নির্ভীক। তাতে একটু মন খারাপ হয়েছিল, তবে ভীষণ সুখ সুখ অনুভূতি হচ্ছে। যাওয়ার আগে নির্ভীক তাকে একবার ঘুরে দেখেছে, যদিও চোখে মুখে ছিল বিরক্তির নীল ছায়া। অনি, এই অনি। আসছি আম্মু। বইগুলো গুছিয়ে অনিন্দিতা চলে গেল। শাহানা ব্যথায় কুকড়ে গেছেন। পা টিপে দিচ্ছে। কি হয়েছে আম্মু? বাতের ব্যথাটা বোধ হয় বেড়েছে, সাথে মাথাটাও ঝিম মেরে আছে। আচ্ছা, আমি তেল মালিশ করে দিচ্ছি। তার আগে নাস্তাটা খেয়ে নে। পরে খাবো। খুব যত্নে মায়ের মাথায় তেল মালিশ করে দিচ্ছে অনিন্দিতা। পা টিপে দিতে গিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। শাহানার চোখও প্রায় লেগে এসেছে। আম্মু, হুম মনে হয় ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম, ঘুম পাড়াতে আমায়। হুম তাতে কি হয়েছে? গল্পটা শোনাও না প্লিজ। এখন কি বাচ্চা আছিস তুই? ওই সব তো রূপকথার গল্প, বাস্তব হয় না কখনো। আহা, বলোই না। আচ্ছা বলছি। গল্পের কথা শুনে জেগে বসেছে হীর। শাহানার পায়ের কাছে আরাম করে বসলো দুজনে। থুতনিতে হাত দিয়ে গল্পের জন্য অপেক্ষা করতে লাগলো। একই দেশে বাস করত এক রাজপুত্র আর এক রাজকন্যা। দুজনের মাঝে তেমন কিছুই মিল ছিল না, তবে রাজকন্যা বেশ পছন্দ করত রাজপুত্রকে, আর রাজপুত্র তার উল্টা। রাজকন্যাকে একদমই দেখতে পারত না। একটা সময় সেও রাজকন্যার প্রেমে পড়ে যায়। তখন রাজকন্যা বেঁকে বসে, আর রাজপুত্র পাগলের মতো করতে থাকে। হাজারো কষ্টের মাঝে জর্জরিত রাজপুত্র ভেঙে পড়ে। রাজকন্যা নিজের প্রিয়তমর কষ্টে কষ্টিত হয়। সমস্ত কিছু ছাপিয়ে রাজপুত্রর কাছে ফিরে আসে, আর তারপর রাজপুত্র আর রাজকন্যা একটা লম্বা জীবন একসাথে কাটায়। হীর হাততালি দিয়ে উঠল। শাহানা হেসে নিজের রুমের দিকে অগ্রসর হয়। অনিন্দিতা চোখ চকচক করছে। আচ্ছা, তার রাজপুত্র কি কখনো তার হবে? সেও কি নির্ভীকের সাথে লম্বা একটা জীবন কাটাবে, নাকি রূপকথার গল্প রূপকথাই থেকে যাবে? আব্বু, আমি আবার কানাডা ফিরে যেতে চাই। 3 মাস অন্তর অন্তর না হয় দেশে আসবো, তবুও বারণ করো না প্লিজ। ছেলের কথাতে প্রচণ্ড চমকালেন আজমল। 7 বছর বিদেশে পড়াশোনা করেছে, তাই বলে এখনও বিদেশে চলে যাবে? আজমল একটু সময় নিয়ে ভাবলেন, মুখে বিরক্তি ফুটিয়ে বললেন, তোমার এমন সিদ্ধান্তের কারণ কি নির্ভীক? এমনি, তুমি জানো কানাডাতে আমার খুব ভালো জব হয়েছিল, স্যালারিও ছিল 3 গুণ। টাকার জন্য কানাডা ফিরতে চাচ্ছ? তেমনটা নয়, আসলে আমার ভালো লাগছে না বিডিতে। যদি টাকা নিয়ে ভেবে থাকো, তাহলে আমি বলবো তোমার বাবার যা টাকা আছে এতে তুমি বেশ ভালো জীবনযাপন করতে পারবে। আর যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে বলবো ভুলে যাও সেই সব বিষয়। এইচএসসি পরীক্ষার পরই বিদেশে পাড়ি জমিয়েছো। আমাদের বয়স হয়েছে, তোমাদের প্রয়োজন। বিদেশে থাকলেও তো আমি তোমাদের কাছে ফিরবো, তাহলে সমস্যা কোথায় আব্বু? ভুলে যেও না 3 বছরের চুক্তি করেছো এনএসইউর সাথে। সেটার জন্যই তো তোমার সাহায্য প্রয়োজন। বাবা ছেলের এক প্রকার কথা কাটাকাটি হয়ে গেল। নির্ভীক রেগে বাসা থেকে বের হয়ে গেল। চাওড়া থেকে আশেপাশে খুঁজলেন, কিচেনে দেখতে পেয়ে সেদিকেই পা বাড়ালেন। চারু, বলো। তোমার ছেলে কি কাউকে পছন্দ করে? কার কথা বলছো? নির্ভীকের কথা বলছি, কানাডা ব্যাক করতে চাচ্ছে। চারুলতা ভীষণ অবাক হলেন। একটু ভেবে বললেন, ছাড়ো তো ওর কথা, ছেলে মানুষ, খামখেয়ালি হলে যা হয় আর কি। আজমলও আর কথা বাড়ালেন না। চারুলতার থেকে চা নিয়ে লাইব্রেরির দিকে পা বাড়ালেন। বহুদিন হলো বই পড়া হয় না। মনটা অশান্ত, বইয়ের সাথে ডুবে যেতে হবে। একের পর এক কলেই বিরক্ত হলো নির্ভীক। চারুলতা ফোন করেই যাচ্ছে। রাত প্রায় 1:30টার কাছাকাছি, অথচ নির্ভীক বাসায় নেই। অনিন্দিতার পরিবার সহ আরও কিছু মানুষ জড়ো হয়েছে। অনিন্দিতা ঘুমিয়েছিল। নির্ভীক বাসায় নেই কথাটা শুনে লাফিয়ে উঠে পড়েছে। বারবার বাইরের দিকে তাকিয়েই যাচ্ছে। নির্ভীক আসছে না, ছেলের কোনো বিপদ হলো নাকি সেটা ভাবতেই হাত পা অবশ হয়ে যাচ্ছে। হৃৎপিণ্ড যেন বুক চিরে বের হতে চায়। দম বন্ধ করা অবস্থা, কিন্তু কোনো এক শক্ত বলের কারণে ব্যাঘাত ঘটছে। চারুলতা কান্না জুড়ে দিয়েছে। রাত 2টো বাজতে চলেছে। নিহাল দীর্ঘশ্বাস ফেলেই নির্ভীককে খুঁজতে বের হবে, তখনই গাড়ির হর্ন বেজে উঠল। সবাই সেদিকে ছুটে গেলেও অনিন্দিতা গেল না। ওর দৃঢ় বিশ্বাস ওকে দেখলে আবারও রাগ করবে নির্ভীক।
তাই পিলারে পাশ ঘেঁষে দাঁড়িয়ে রইল। মিনিট 5 পর সবাই চলে আসলো। নির্ভীককে দেখতে পেল না। মনের ভেতর যেন ঝড় তুলেছে। সবাই ভেতরে চলে গেলেও অনিন্দিতা গেল না, ছুটে গেল বাইরের দিকে। অসাবধানতার কারণে দুম করে মাথায় বাড়ি খেল। তখনই বাসার ভেতরে আসলো নির্ভীক। অনিন্দিতা অশ্রুসিক্ত নয়নে তাকালো। প্রাণে যেন প্রাণ ফিরে পেয়েছে। নির্ভীকের মুখে চরম বিরক্তি বহিঃপ্রকাশ। তাতেও যেন মেয়েটার শান্তি। তীব্র গরমে তেজক রশ্মি যেন চূর্ণ বিচূর্ণ করে দিবে ভেতরটা। তারই মাঝে হেঁটে চলেছে অনিন্দিতা। বাঁ হাতে কপালে বেয়ে পড়া ঘামটুকু মুছে নিচ্ছে। মুহূর্তেই ঠান্ডা পানি গ্লাসের গায়ে জমে থাকা জলীয় বাষ্পের মতো আবারও ঘাম নেমেই যাচ্ছে। তপ্ত রোদ্দুরের রাসলীলা চলছে বেশ কয়েকদিন। সারাদিনের কর্মব্যস্ততা কাটিয়ে সূর্যের মুখ লুকানোর কথা থাকলেও সূর্য তার বিপরীত দিকেই চলেছে। ব্যবসা কর্মে প্রাণ যেন বেরিয়ে আসবে। গনগনে সূর্য তার তেজস্বী ভাব দেখাতে ব্যস্ত। ঠিক তখনই চোখ যায় পাশে থাকা আইসক্রিম পার্লারে। মরুভূমিতে যেন এক ফোঁটা পানির আভাস মিলেছে। হুড়মুড়ে ঢুকে যায় অনিন্দিতা। এসির শীতল বাতাসে প্রাণ যেন সতেজ হয়ে ওঠে। একটু করে হাসে মেয়েটা। আইসক্রিম ফ্রিজের দিকে চকচকে চোখে তাকিয়ে থাকে। কোনটা নিবে ভেবেই পায় না সে। এটা তার সহজাত অভ্যাস। মিস মে, আই হেল্প ইউ? অনিন্দিতা ভ্রু কুঁচকে তাকায়। ডেনিম জ্যাকেট পরিহিত ফর্সা ছেলেটাকে বেশ ভালোই লাগছে। যে কারো নজর কাড়ার শক্তি রয়েছে তার, কিন্তু সে রূপে অনিন্দিতার মন গলে না। ছেলেটা তার দিকে মোহদৃষ্টি দিয়ে আছে। অনিন্দিতা কোনো কথাই বলল না। ছেলেটা যেন লজ্জা পায়। ফ্রিজ থেকে আইসক্রিম তুলে নিয়ে পাশে থাকা টেবিলেই বসে পড়ে। অনিন্দিতা দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে কুলফি তুলে নেয়। প্যাকেট খুলে এক বাইট দিবে কি দিবে না, তখনই চোখ যায় অদূরে বসে থাকা নির্ভীকের দিকে। চকচকে চোখে তাকায়, তবে পাশে থাকা মেয়েটাকে লক্ষ্য করে না সে। নির্ভীক এদিকেই এগিয়ে আসে। বিস্ময় হতবাক হয়ে ভুলে যায় লুকানোর কথায়। কারো ডাকে নির্ভীক পিছন ফিরে তাকায়। তখনই অনিন্দিতার মাথা চওড়াও করে আসে। দ্রুত পিলারের পেছনে লুকিয়ে পড়ে। নির্ভীকের বয়সী এক সুন্দর ভামিনী দেখে কপালে ভাঁজ পড়ে যায়। তার সাথে হেসে হেসে কথা বলছে নির্ভীক। হাতের আইসক্রিমটা পড়ে যায় রোজের সাথে নির্ভীকের হালকা আলিঙ্গন দেখে। চোখ ছলছল করে ওঠে। তখনই ডাক পড়ে ডেনিম জ্যাকেট পরা সেই ছেলেটির। হে মিস, আইসক্রিম খেতে এসে আইসক্রিম গলিয়ে যাচ্ছ কেন? হকচকিয়ে ওঠে মেয়েটা। সেটা ভ্রুযুগল কেমন কুচকে আছে। পাকা ঢোকিলে নেয়। কেন যেন গলা থেকে বুড়ি ফুটছে না। হে, কোথায় হারিয়ে গেছো? জি। আইসক্রিম তো গলে পানি হয়ে গেছে, ফেলো ওটা। অনিন্দিতা আর সম্মতির প্রয়োজন মনে করে না। হাত থেকে নিয়ে আইসক্রিমটা ফেলে দেয়। বক্স আইসক্রিম তুলে দেয় হাতে। অনিন্দিতা সেদিকে ধ্যান নেই। তার চোখ দুটো নির্ভীক আর রোজের দিকে ছলছল নয়নে তাকিয়ে আছে। এই যে মিস। হকচকিয়ে ওঠে অনিন্দিতা। ছেলেটা হাত বাড়িয়ে বলে, আসিম মাহাতাব। মাহতাব নাম শুনে শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। নির্ভীকের দিকে এক পলক তাকায়। নির্ভীক নেই। তবে কি চোখের ব্যায়াম হয়েছে তার? হঠাৎ আইসক্রিমটা হাত থেকে পড়ে যায়, ছিটকে পড়ে অসীমের শরীরে। ছেলেটা বোধ হয় সামান্য বিব্রত হয়। কিছু মানুষ তাদের দিকেই তাকিয়ে আছে। অসীম গলা উঠিয়ে ডাকে, ওয়েটার, ইয়েস স্যার। কিছু টিস্যু দিয়ে যান, আর এটা কাউকে দিয়ে ক্লিক করুন। মাথা ঝাঁকিয়ে ওয়েটার চলে যায়। টিস্যু দিতে মুছে নেয় শার্ট। এতক্ষণ পর বিষয়টা খেয়াল হয় অনিন্দিতার। চক্ষু লজ্জায় পড়ে যায়। ভদ্রতার খাতিরে টিস্যু নিয়ে অসীমের শার্টের হাতাটুকু মুছে দেয়। ছেলেটা লম্বা হাসে। তাতে যেন আর লজ্জা পায় সে। ইটস ওকে, হাইপার হয়েও না, আই এম টোটালি ওকে। সরি। ইটস অল রাইট। বাট কি ভাবছিলে তুমি? না মানে অনিন্দিতার অস্বস্তি দেখে প্রসঙ্গ পাল্টায় অসীম। দুটো আইসক্রিম নিয়ে বিল মিটিয়ে বেরিয়ে আসে। নিজেকে সামলে নেয় অনিন্দিতা। ভদ্রতার খাতিরে আইসক্রিমটা নেয়। যথাসম্ভব বাসায় যেতে হবে তাকে। তবে অসীম তার কথা ঝুলি নিয়ে বসেছে। কোনো কথাই অনিন্দিতার কর্ণপাত হয় না। অসীম বুঝতে পারে মেয়েটা তার কথাই শুনছে না। দীর্ঘশ্বাস লুকিয়ে অনিন্দিতার বাহু টেনে ধাক্কা দেয়। জি, আমার বাসায় যেতে হবে। আচ্ছা যাও। বাই দ্য ওয়ে, ভার্সিটি নাকি কলেজ? কোনোটাই না। মানে? এনএসইউতে চান্স পাইনি, তাই 1 বছর গ্যাপ দিয়েছি। ও মাই গড, এই সামান্য কারণে 1 বছর পিছিয়ে নিলে? অনিন্দিতা উত্তর দেয় না। নির্ভীক মোটেও কোনো সামান্য বিষয় না।
আসিম ঘড়িতে সময় দেখে। সূর্য তার তেজস্বী ভাব আকাশের বুকে লুকিয়ে নিয়েছে। একটু পরেই সন্ধ্যা হবে। মেয়েটার যাওয়া প্রয়োজন। কথা বলে না আসিম। একটু হেসে বলে, তোমার সাথে পরিচয় হয়ে ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু সেম ব্যাচই ছিলাম। অনিন্দিতা একটু হাসে। আসিম পকেটে হাত গুজে দিয়ে বলে, যাও। অনিন্দিতা যেন চাঁদ হাতে পেয়েছে। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যায় সামনের দিকে। আসিমও মৃদু হেসে পা বাড়ায়। চশমাটা খুঁজে চলেছে নির্ভীক। চশমা পরাটা সবার কাছে ফ্যাশন হলেও তার কাছে মানবিকতা। একজন লেকচারার হিসেবে চশমা পরা যেন বিজ্ঞ করে তোলে। তার এই ভাবনার কোনো সঠিক অভিধান আছে নাকি জানা নেই। চশমা খুঁজে না পেয়ে রুম থেকে বেরিয়ে আসে। আজমাল করিডোর দিয়ে ছাদের দিকে চলছিলেন। ছেলেকে দেখতে পেয়ে হাঁক ছেড়ে ডাকে, নির্ভীক, জি আব্বু। আজ এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? ভার্সিটিতে। সকাল 7টা বাজে এখন। 2 দিন পর ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন টেস্ট আছে, তাই সবাইকে একটু আর্লি যেতে হচ্ছে। ও আচ্ছা, উনিও তো এবার অ্যাডমিশন টেস্ট দিবে। নির্ভীক উত্তর দেয় না। অনিন্দিতার বিষয়ে যেন তার কোনো আগ্রহই নেই। আজমল একটু থামে। নির্ভীক উল্টো পথে হাঁটা লাগায়। আজমল পিছু ডাকে, যাতে নির্ভীক বিরক্ত হয়। পিছু ডাক তার পছন্দ নয়, তবুও ফিরে আসে বিনয়ের সাথে বলে, কিছু বলবে আব্বু? ভাবছিলাম অনির অ্যাডমিশন টেস্টটা দিতে তুমিও সাথে গেলে মন্দ হয় না। আব্বু আমি সমস্যা কোথায়? তোমারই তো ভার্সিটি। জানোই তো, অ্যাডমিশন টেস্টে ভার্সিটির ভেতরে ফর্মালিটি নট অ্যালাউ। এতে আমি কি করে সাহায্য করব আব্বু? পরীক্ষা তো আমি দিব না, নিজে নিজেই দিতে হবে। সেটা বলছি না, এত মানুষের মাঝে মেয়েটা অস্বস্তি বোধ করবে। তুমি ওকে সিট খুঁজে দিতে সাহায্য করবে, আর এক্সাম শুরু হওয়া অবধি সাহস দিবি। আব্বু সমস্যা কোথায় এতে? সাহস দিয়ে সাহায্য করতে বলেছি, অর্থনৈতিক কোনো কাজ নয় এটা। নির্ভীক কথা বাড়ায় না, বিরক্তি ঠেলে সম্মতি জানায়। নিচে আসতে চারুলতা খাবার হাতে ছুটে আসেন। নির্ভীক প্রথমে নাকচ করে দেয়। যেইভাবে নাস্তার টেবিলে বসবে অমনি চোখ যায় ডাইনিংয়ে থাকা অনিন্দিতার দিকে। এবার সে পণ করে পৃথিবী উল্টে গেলেও সে নাস্তা খাবে না। অনিন্দিতা তার দিকেই তাকিয়ে আছে। এদিকে চারুলতা নাছরবান্দা। অনিন্দিতা বুঝতে পারে নির্ভীক তার জন্যই এমন করছে। আলগোছে চলে যায় সে। যাওয়ার পূর্বে এক পলক তাকায়। চারুলতা ছুটে আসে অনিন্দিতার দিকে। অনিন্দিতা মাথা ব্যথার অজুহাত দেয়। নিহাল ভ্রু কুচকে বলে ওঠে, এখনই তো হেসে খেলে কথা বলছিলে অনি, মাথা ব্যথা কখন হলো? মাথা ব্যথা কি সময় নিয়ে আসে নিহাল ভাই? সেটাও ঠিক। আচ্ছা যাও তাহলে, রেস্ট নাও। চারুলতা অনিন্দিতার মাথায় হাত বুলিয়ে দেয়। অনিন্দিতা একটু হাসে। চারুলতাকে জড়িয়ে ধরে দ্রুত স্থান ত্যাগ করে। নিহাল দীর্ঘশ্বাস ফেলে নির্ভীকের উদ্দেশ্যে বলে, কোথাও যাচ্ছিস নির্ভীক? ভার্সিটিতে কাজ পড়েছে। তুই এত সকালে নাস্তা করছিস যে? অফিসের কাজে সিলেট যেতে হচ্ছে। নির্ভীক ভ্রু কুচকে তাকায়। ভেবেছিল পারমিশন গ্র্যান্টেড করে নিহালের সাথে অনিন্দিতাকে ধরিয়ে দিবে, কিন্তু এখন তো সেটাও সম্ভব নয়। তবুও বলে, খুব বেশি দরকারি? হ্যাঁ। ভার্সিটি থেকে তোকে এক্সাম গার্ড হিসেবে লেটার দিয়েছিল যে? নিহাল পরপর দীর্ঘশ্বাস ফেলে। পরোটা ছিঁড়ে মুখে পুরে নেয়। ক্যান্সেল করে দিয়েছি, অফিসের কাজে ব্যাঘাত ঘটেছে। জানিসই তো, নতুন বিজনেস শুরু করেছি। নির্ভীক কিছু বলে না। নিহালের নতুন বিজনেস শুরু করাতে কেউই খুশি নয়। আজমল তো বেশ চটে গেছে ছেলের উপর। বয়স হয়েছে, একা হাতেই বিজনেস সামলান কি করে? 2 ছেলের এক ছেলেও তার বিজনেসের প্রতি আগ্রহী নয়। অতি মনোযোগী হওয়া মোটেও ভালো নয়। চারপাশে কি ঘটে যায় তার কোনো খেয়ালই থাকে না। যেমনটা একটু আগেই ঘটে গেল। তুমুল ঝনঝন শব্দ তুলে কাচের গ্লাসগুলো ভেঙে গেল, যার সম্পূর্ণ দায় ভার এসেছে হীরের উপর। বেচারি ফোনে মনোযোগী ছিল। চেয়ার টেনে বসতে গিয়ে টেবিলে থাকা গ্লাসের সেটটা ভেঙে ফেলেছে। শাহানা প্রচণ্ড রেগে গেলেন। হাতের কাছে কিছু পেলে আজকে আর রক্ষে থাকতো না। হীর পালিয়ে আসলো অনিন্দিতার কাছে। ভেবেছিল গ্লাস ভাঙার অপরাধে অনিন্দিতা তাকে দুটো কথা শোনাবে, অথচ তার কিছুই ঘটল না। ভেঙে যাওয়া গ্লাসের শব্দ মেয়েটার কানে পৌঁছায়নি। সে ক্যালকুলেটর নিয়ে হিসেব নিকেশ করছে। হীর লম্বা করে বেডে শুয়ে পড়ল। প্রচণ্ড বিরক্তি নিয়ে কাঠ গলায় অনিন্দিতা বলল, কোনো কাজ নেই? পড়ার সময় ভেজাল করতেছিস কেন? আজব, আমি কি করেছি? তোমার ইচ্ছে হয়েছে তুমি পড়েছো,
আমার ইচ্ছে হয়েছে আমি শুনেছি। অনিন্দিতা কথা বাড়াল না, গভীর মনোযোগে অঙ্ক কষতে লাগলো। তবে ব্যাঘাত ঘটল কলিং বেলের শব্দে। তার উপর শাহানা চেঁচাচ্ছেন। খাতায় মনোযোগ রেখে অনিন্দিতা বলল, হির তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে আয়। আমি যাব না। কি ধরনের কথা এটা? আমি পড়ছি, দেখছিস না? আমি শুয়ে আছি, দেখতে পাওনি? অতি পড়াশোনা করে চোখ খেয়ে ফেললে নাকি? রাগে উঠে গেল মেয়েটা। হাতে স্কেলটা ধুম করে টেবিলে রাখলো। হির ভয় পেয়ে গেলেও নড়ল না। শাহানার কর্কশ কণ্ঠে মাথা ধরে গেছে। মাথায় মালিশ করতে করতে দরজার কাছে এগিয়ে গেল। দরজা খুলতেই মুখ হা হয়ে গেল। অন্যদিকে ঘুরেই নির্ভীক ফোন ঘাটছে। ছেলেটার পেছনের অবয়ব অনন্দিতার বুকে এসে আটকে গেল। মানুষটার প্রতি এত আকর্ষণ কেন? এই কেমন মরণ ব্যাধি? মিনিটখানেক পর নির্ভীক তাকালো। অনন্দিতাকে আশা করেনি সে। বিষাদে ভরে উঠল তার মুখ। অনন্দিতার সেদিকে খেয়াল নেই। মেয়েটা নির্ভীকের দিকে পলকহীন তাকিয়ে দরজায় এমনভাবে দাঁড়িয়ে আছে যে কেউ পাশ কাটাতেও পারবে না। উপায় না পেয়ে বলল, সাইড হয়ে দাঁড়ান অনিন্দিতা। নির্ভীকের কণ্ঠে চমকে যায় মেয়েটা। অপ্রস্তুত হেসে সাইড হয়ে দাঁড়ায়। নির্ভীক স্বস্তির নিঃশ্বাস ফেলে এগোয়। শাহানার সাথে কোনো এক বিষয়ে আলাপ করছে নির্ভীক। শাহানা প্রচণ্ড খুশি। আরশাদ বাসায় নেই। বাসা থেকে কয়েক কিলোমিটারের পথ NSU। জ্যামের কারণে ঘণ্টাখানেক সময় লাগে। কিছুদিন যাবৎ ঠান্ডা লেগে যা তা কাণ্ড। নিঃশ্বাস নিতেও অসুবিধা হয়। চারুলতা তাকে বলেছিল বিষয়টা, তবু নির্ভীককে পাঠিয়েছে আবার। একগাল হাসলেন শাহানা। নির্ভীকের মাথায় হাত বুলিয়ে বললেন, বাঁচালে আমায়। জানোই তো আমার শ্বাসকষ্ট রয়েছে, তার উপর কয়েকদিন ধরে কড়া ঠান্ডা লেগেছে। সমস্যা নেই আন্টি, আমি অনিন্দিতাকে নিয়ে যাব। আপনি সাথে থাকলে ভালো হতো, তবে সমস্যা নেই। কথাটা খুব সুন্দর করে বললেও ভেতরে তিক্ত হয়ে আছে। কোনোভাবেই সে অনন্দিতাকে সাথে নিতে চাচ্ছিল না। তাই ভেবেছিল শাহানাকে কোনো কিছু বুঝিয়ে ম্যানেজ করবে। তবে পুরোটা ঘেটে হয়ে গেল। এখন তো শাহানাও যেতে চাচ্ছে না। কথায় আছে, হাতি বিপদে পড়লে পিঁপড়েতেও লাথি মারে। নির্ভীকের অবস্থা তদ্রুপ। প্রচণ্ড তিক্ত মেজাজে বেরিয়ে আসলো। সমস্ত কথায় আড়াল থেকে শুনেছে অনন্দিতা। মন যেন অতলে হারিয়েছে, সুখ যেন হাতের কাছে। কতটা সময় নির্ভীককে দেখতে পাবে ও? ইস, জ্যামটা যেন খুব বেশি হয়। সময় যত দীর্ঘ হবে নির্ভীককে ও তত বেশি সময় দেখা যাবে। দ্রুত রেডি হয়ে নেয় অনন্দিতা। নির্ভীক সময়ের অপচয় একদমই পছন্দ করে না। পরীক্ষার প্রিপারেশন বেশ ভালোই চান্সটা পেয়ে গেলেই হয়। দোয়া পড়ে বেরিয়ে যায় মেয়েটা। নির্ভীকদের বাসার কলিং বেল চাপার আগেই দরজা খুলে যায়। শুভ্র সাদা শার্টে নির্ভীককে আইসক্রিমের মতোই লাগছে। ছেলেটার গালের খোঁচা খোঁচা দাড়িতে হাত বোলাতে ইচ্ছে হলো। অনন্দিতা তার ইচ্ছে দমাতে পারল না। ফট করে নির্ভীকের গাল ছুঁয়ে দিল। প্রচণ্ড পরিমাণে ঝটকা খেল নির্ভীক। পরীক্ষার দিন হওয়াতে তেমন কিছুই বলল না। অনন্দিতা বেশ অবাক হলো। নির্ভীক তাকে ফেলে হাঁটতে লাগলো। অনন্দিতা ভাবলো ছেলেটা তার প্রতি একটু মায়া পড়েছে। একটা কথা বলবো? আপনার সাহস আলোর থেকেও অধিক হারে বেড়ে গেছে অনিন্দিতা। নিজেকে সংযত করবেন। ভার্সিটিতে কোনো ভেজাল চাই না আমি। নির্ভীক ভাইয়া, পড়াশোনা নিয়ে কিছু বলার থাকলে বলুন। অযথা কথা বলা আমার পছন্দ নয়। অনন্দিতা দমে গেল, যেন কেউ বুকে তীর ছুড়ে দিয়েছে। প্রতিনিয়ত সে স্থান থেকে রক্তক্ষরণ ঘটে। আর সন্তর্পণে পাষাণের মতো নির্ভীক তা উপেক্ষা করে। নেত্রপল্লবে পানি জমেছে। বা হাতে তা মুছে নিল। গাড়িতে উঠে বসেছে নির্ভীক। অনন্দিতা সেদিকে খেয়াল করেনি। বারবার হর্ন বাজাতে বাজাতে বিরক্ত হলো। পরিশেষে ধমকের সুরে বলল, অনিন্দিতা। নির্ভীকের কঠিন কণ্ঠে ভরকে গেল মেয়েটা। সহসা নির্ভীক এমন ধমক দেয় না। কঠিন কথা বললেও কণ্ঠ শান্ত রাখে। অকস্মাৎ নির্ভীক বেরিয়ে আসে। অনন্দিতা মুখোমুখি হয়ে দাঁড়ায়। দু চারটে কড়া কথা শোনাবি, তখনই ফোনটা বেজে ওঠে। প্রচণ্ড রকমের বিরক্ত হয়, তবে স্ক্রিনে থাকা নামটা দেখে হেসে ফেলে। অকস্মাৎ তেমন পরিবর্তনে হতবাক হয়ে যায় অনন্দিতা। কথা শোনার চেষ্টা চালালে ও শুনতেও পায় না। তবে ফোনের অপর পাশের ব্যক্তিটি যে নির্ভীকের খুব প্রিয় তা মুখের ভঙ্গিমা দেখেই বোঝা যাচ্ছে। অনিন্দিতা আশাহত হলো। হঠাৎ করে মাথায় চওড়া হয়ে উঠল সেই মেয়েটার কথা, যাকে আলিঙ্গন করেছিল নির্ভীক। ফোনে কথা বলা শেষ হলে নির্ভীক এগিয়ে আসে। শান্ত স্বরে বলে, চলুন। অনিন্দিতা উত্তর দেয় না। ডোর খুলে গাড়িতে উঠে বসে।
এনএসইউর ভার্সিটির পরীক্ষা হলের কাছে এসে গাড়ি পার্ক করে। উপদেশ দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই, তবুও দিতে হবে। আজমাল বারবার করে বলে দিয়েছে সাহস দিতে। নির্ভীক সেদিকে পাত্তাই দিল না, শুধু বলল, যে কোনো সমস্যা হলে গার্ডকে প্রশ্ন করবেন। যেহেতু আপনি শপথ নিয়েই ফেলেছেন, তাই ভালো করে পরীক্ষা দিন। আশা করি এবার চান্স না পেলে পাগলামি করবেন না। অনিন্দিতা ফিচের হাসে। নির্ভীকের কথায় পৃষ্ঠে বলে, কিছু সময় পাগলামি করতেই হয়, যাকে ছ্যাঁচড়ামিও বলা চলে।